টপিক, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। তো ধ্বনি পরিবর্তন যখন আমরা পড়ব, তো সেখানে যেখানে হচ্ছে যে ধ্বনি পরিবর্তনের নিয়মগুলো কি কি, তাই না, কার মাধ্যমে ধ্বনিগুলো পরিবর্তন হবে, কিভাবে হবে, ঠিক আছে। স্বরধ্বনির ক্ষেত্রে পরিবর্তন হবে, আবার ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হবে। তাহলে ধ্বনির যে পরিবর্তন সেটা দুই ভাবেই হবে। একটা হচ্ছে স্বরধ্বনি ঘটিত পরিবর্তন, সেগুলোও আমরা দেখব। আবার ব্যঞ্জন ধ্বনির দ্বারাও কিন্তু পরিবর্তন রয়েছে। তাহলে ধ্বনি পরিবর্তনকে যদি আমরা ভাগ করি, দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্বরধ্বনি ঘটিত পরিবর্তন, একটা হলো ব্যঞ্জন ধ্বনি গঠিত পরিবর্তন। ঘটিত পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, স্বরধ্বনি ঘটিত যে পরিবর্তনগুলো রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে এই যে স্বরাগম, এটাকে বলা হয় স্বরাগম। আচ্ছা, স্বরাগমটা আসলে কি, এর আরেকটা নোটস আমি তোমাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ, ডিটেল নোটটা। স্বরাগম যেটা রয়েছে পড়িয়ে নিয়ে একটু বুঝিয়ে দিই আজকে, তারপর স্বরাগম যেটা রয়েছে বলছে যে স্বরাগম কথার অর্থ কি, স্বর আর আগম, তাই না। আগম মানে কি, কোনো কিছুর আগমন। কোনো কিছুর যদি আগমন হয় তার মানে আমরা কি বুঝি, ইংরেজিতে বুঝি যে অ্যাডিশন, বাংলায় বুঝি কি যুক্ত হওয়া, তাই বুঝি তো। তাহলে নতুন স্বর যুক্ত হচ্ছে, কোথায় যুক্ত হচ্ছে, শব্দের আদিতে মানে প্রথমে, অথবা মধ্যে মানে মাঝখানে, অথবা অন্তে। তাহলে শব্দের প্রথমে, মাঝখানে এবং অন্তে, শেষে যখন কোনো স্বর যুক্ত হচ্ছে, তখন তাকে আমরা বলছি, এবং তার ফলে যে পরিবর্তন ঘটছে তাকে আমরা বলছি স্বরাগম। তাহলে তাকে আমরা বলছি কি না, স্বরাগম। তাহলে ফার্স্ট হচ্ছে স্বরাগম, যখন শব্দের আদিতে, মধ্যে এবং অন্তে স্বরধ্বনির আগমন ঘটছে এবং তার ফলে পরিবর্তন ঘটছে, তাকে আমরা বলছি, ধ্বনির যে পরিবর্তন ঘটছে তাকে আমরা বলছি আদি স্বরাগম। এই আদি যে স্বরাগম রয়েছে তার কিন্তু আরো দুটো নাম রয়েছে। এই আদি স্বরাগমের দুটো নাম রয়েছে। একটা তো স্বরাগম, আমরা জানি স্বরাগমকে অ্যাকচুয়ালি তিন ভাগে ভাগ করা যায়। আদি স্বরাগম মানে প্রথমে যুক্ত হলো, মধ্য স্বরাগম মানে মাঝখানে যুক্ত হলো, অন্ত স্বরাগম মানে হচ্ছে শেষে যুক্ত হলো। তাহলে যখন শেষে যুক্ত হলো তাকে আমরা বলবো যে প্রথমটাকে যে আদি স্বরাগম, এর নাম তো স্বরাগম একটা, আর একটা নাম হয়, সেটা হচ্ছে, কেউ বলতে পারবে সেটা কি, ধ্বন্যাগম, অর্থাৎ ধ্বনির আগমন, ঠিক আছে। যেমন যেমন হচ্ছে যে এটা হচ্ছে আদিতে, তাহলে শব্দের আদিতে যখন কোনো কারণে কি হচ্ছে, স্বরধ্বনির আগমন ঘটছে। এবার সেটা শব্দের আদিতে হবে কখন, পদের আগেও হতে পারে, অথবা আরেকটাও হতে পারে যুক্ত ব্যঞ্জনের আগেও হতে পারে। পদের আগেও হতে পারে, আবার যুক্ত ব্যঞ্জনের আগেও হতে পারে। এটা খেয়াল রাখতে হবে। যেমন স্কুল, স্কুল থেকে হচ্ছে স্কুল, এই যে ই আমাদের যখন আমরা উচ্চারণ করি যে ই, এই যে স্বরধ্বনি, এটা তো স্বরধ্বনি তো অবশ্যই রস্বই, তো ই এইটা কিন্তু যুক্ত হচ্ছে, স্কুল থেকে হলো কি স্কুল, এটা যেন খেয়াল থাকে। যেমন আরেকটা আমি বলছি, আরেকটা আমি কি বললাম যে এটা তো গেল পদের ক্ষেত্রে, আরেকটা যেমন আমি বলছি যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে, যেমন হচ্ছে স্পর্ধা। তাহলে এখানে আমরা কি বলবো, শব্দটা কি যুক্ত হবে, আস্পর্ধা। ইয়েস, আস্পর্ধা, অর্থাৎ আ এই স্বরধ্বনিটি যুক্ত হচ্ছে। তাহলে এগুলো হলো সবগুলোই কি ধ্বনির, স্বরধ্বনির দ্বারা ধ্বনি পরিবর্তন, স্বরধ্বনির আগমনের ফলে ধ্বনি পরিবর্তন। তাহলে স্পর্ধা থেকে হলো আস্পর্ধা।
মধ্য স্বরাগম শব্দের মাঝখানে যখন ধ্বনির আগমন, যখন স্বরধ্বনির আগমন হচ্ছে, শব্দের মাঝখানে উচ্চারণের সুবিধার জন্য যখন স্বরধ্বনির আগমন হচ্ছে বা স্বরধ্বনিকে নিয়ে আসা হচ্ছে, অথবা এর ফলে আমরা দেখছি যে যুক্ত ব্যঞ্জনটা ভেঙে সেটাকে একক বর্ণে পরিণত করা হচ্ছে। এই যে যুক্ত বর্ণটাকে তখন ভেঙে যাচ্ছে, গিয়ে একক বর্ণে পরিণত হচ্ছে সুবিধার জন্য, তাকে আমরা বলছি মধ্য স্বরাগম। তাহলে শব্দের মাঝখানে যখন স্বরধ্বনির আগমন হচ্ছে, এসে যখন সেখানে একটা যুক্ত বর্ণ থাকছে, যুক্ত বর্ণটাকে ভেঙে সুবিধার জন্য সেটাকে একক ধ্বনিতে পরিণত করা হচ্ছে, ঠিক আছে, তাকে আমরা বলছি মধ্য স্বরাগম। যেমন রত্ন থেকে হচ্ছে রতন, এই যে রত্ন, তয়ে দন্তের নয়ে ভেঙে তটাকে মাঝখানে নিয়ে চলে আসা হলো, অর্থাৎ যুক্ত বর্ণটাকে ভেঙে মাঝখানে তটা চলে, রত্ন থেকে রতন। তারপর যে ভক্তি, তার মানে কি? ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আরেকবার ওই মধ্য স্বরাগমের যে কি বললেন, এটা আরেকবার বলবেন? বলবো তো। ডেফিনিশনটা মানে লিখতে মিস করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি, আরেকবার বলছি, লেখো যে উচ্চারণের সুবিধার জন্য, আমি ডেফিনেশনটা দিয়েও দেবো, আরেকটা নোট দেবো এর সাথে, আমি পাঠিয়ে দেবো স্যারকে, পড়াটা পড়িয়ে দিয়ে আজকে লিখে নাও। উচ্চারণের সুবিধার জন্য যখন যুক্ত ব্যঞ্জনকে ভেঙে অনেক সময়, যুক্ত ব্যঞ্জনকে ভেঙে অনেক সময় স্বরধ্বনিকে নিয়ে আসার রীতিকে, এবং যুক্ত ব্যঞ্জনকে একক ব্যঞ্জনে পরিণত করার রীতিকে বলা হয় মধ্য স্বরাগম। যুক্ত ব্যঞ্জনকে একক ব্যঞ্জনে পরিণত করার রীতিকে বলা হয় মধ্য স্বরাগম। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, হলো। তাহলে রত্ন থেকে হলো রতন, আরেকটা হলো ভক্তি থেকে হচ্ছে ভকতি। ভক্তি আমরা আগে আমাদের জানতে হবে যে এটার এই যে, এটা কি, এই যে এটা যুক্তাক্ষর, যুক্তাক্ষর মানে এটা কি, ক আর প্লাস হচ্ছে ত, তবেই তো এটা হস্যি হয়েছে, কয় তয় হস্যি, তাহলে এটাকে ভাঙছি, তার মানে এখানে ক আর ত হলো, তাহলে ভকতি। তাহলে ভক্তি থেকে হচ্ছে ভকতি। এবার এই যে মধ্য স্বরাগম আছে, তার কিন্তু আরো দুটো নাম আছে। একটা হলো স্বরভক্তি, পরীক্ষায় এই দুটো দিয়েও দিতে পারে, হয়তো মধ্য স্বরাগম দিল না। আরেকটা হলো স্বরভক্তি, আরেকটা হলো বিপ্রকর্ষ। স্বরভক্তি আরেকটা হলো বিপ্রকর্ষ, এই দুটো নাম দিয়েই কিন্তু দিতে পারে। স্বরভক্তি নামটাও থাকতে পারে, আবার বিপ্রকর্ষও থাকতে পারে, আবার মধ্য স্বরাগমও থাকতে পারে, আবার আদি স্বরাগমের ক্ষেত্রে আদি স্বরাগমও থাকতে পারে, ধন্যাগমও থাকতে পারে। ঠিক আছে, যেটাই দিক কিন্তু উত্তর একই হবে, যখন যেটা দেবে সেটা সেটা করতে হবে। আচ্ছা, এটার আরেকটা উদাহরণ আমি দিই। রত্ন থেকে রতন বলেছি, আরো একটা বলছি, যেমন হচ্ছে প্রকাশ। প্রকাশ কি হবে? প্রকাশ থেকে হবে, এই যে প্রটাকে আমরা ভাঙবো, প আর র, তাহলে তাই তো হয়েছে, তাহলে এখানে হবে পরকাশ, র আনা হলো মাঝখানে, পরকাশ। তাহলে প্রকাশ থেকে পরকাশ। আরেকটা বলছি, যেমন সেটা হলো জন্ম। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম, ম্যাম বলছি র তো স্বরবর্ণ নয়, র তো ব্যঞ্জন বর্ণ, তাহলে কি এটা কি মধ্য স্বরাগম হবে? কোনটা? না এই না, যে প্রকাশ এটা তো থেকে অয়ের পরকাশ। স্বর, হ্যাঁ হবে, কারণ পরকাশ, কারণ এটা তো হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো, প অ আচ্ছা। প্লাস র হুম। অ, এইভাবে বোঝা গেল। আচ্ছা। এটাকে বর্ণ বিশ্লেষণ করলে তো অয়েরই স্বরভক্তি হচ্ছে, তাই না? হ্যাঁ। যেমন হচ্ছে শক্তি, যেমন ভকতি, তো এগুলোর ক্ষেত্রেও তো তাই, তাহলে কি ওখানে কি কোনো ভক্তিতে কি কোনো স্বরবর্ণ আছে? নেই তো, সেটাই বলা হচ্ছে ভকতি, মানে ওটাকে বিশ্লেষণ করতে হবে, বর্ণ বিশ্লেষণটা শিখিয়ে দেবে পরে। আচ্ছা, শক্তি, তার মানে শক্তি থেকে হলো শকতি, শক্তি থেকে হচ্ছে শকতি।
শক্তি থেকে হলো শক্তি। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের করতে হবে মধ্য স্বরাগম। এবারে আমরা আসছি অন্ত স্বরাগমে। তাহলে আদি আর মধ্যতে কারোর কোনো সমস্যা আছে? নেই তো? ম্যাম একটা প্রশ্ন ছিল আদি স্বরগম থেকে। বলো বলো। ম্যাম ওই স্পর্ধা তো আপনি বললেন যে যুক্ত ব্যঞ্জনের এক্সাম্পল, স্কুলটাও তো যুক্ত ব্যঞ্জনের হবে না? কোনটা আদি স্বরাগমে স্পর্ধাটা আমি আবার কখন বললাম যে ও যুক্ত ব্যঞ্জন? হ্যাঁ, স্পর্ধা দন্তের স। হ্যাঁ, একটা যুক্ত ব্যঞ্জনের এক্সাম্পল হ্যাঁ ওটা। হ্যাঁ স্কুলটাও তো যুক্ত ব্যঞ্জনের এক্সাম্পল হবে না হ্যাঁ, স্কুল? তাই তো হবে। ঠিক আছে, আমি বলছিলাম পদের। না না না, যুক্ত ব্যঞ্জনই তো আছে এটা। ম্যাম আদি স্বরগমে কি সবসময় যুক্ত ব্যঞ্জনই থাকবে? হ্যাঁ, যুক্ত ব্যঞ্জন থাকতে পারে, পদও থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো যুক্ত ব্যঞ্জনই থাকে। যুক্ত ব্যঞ্জনই থাকে, যেমন স্ক্রু, যেমন স্ত্রী, স্ত্রী, স্টেশন, এগুলো স্টেশন, এইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যুক্ত ব্যঞ্জন থাকে। ঠিক আছে, তারপর হলো অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগমটা হচ্ছে যখন কোনো শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটে, তাকে বলা হয় অন্তঃস্বরাগম। আবার বলছি, যখন কোনো শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটে, শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটে, তাকে বলা হচ্ছে অন্তঃস্বরাগম। ঠিক আছে, যেমন হচ্ছে বেঞ্চ থেকে বেঞ্চি, দেখো শেষে যুক্ত হয়েছে হর্ষইটা, বেঞ্চি, বেঞ্চি হলো। এবারে হচ্ছে দিশ, দিশ, দিশ থেকে কি হবে? দিশা, আকার যুক্ত হলো দিশা। তাহলে বেঞ্চ থেকে বেঞ্চি, দিশ থেকে দিশা, এইগুলো হচ্ছে সব অন্তঃস্বরাগম। আচ্ছা বলো তো, প্রাণ থেকে পরাণ কি হবে এটা? মধ্য স্বরগম। মধ্য স্বরগম। হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে প্রথমটা আমাদের হলো স্বরাগম। স্বরাগমের আমরা নিয়মগুলো শিখলাম। তাহলে স্বরধ্বনি কেন্দ্রিক যে পরিবর্তন, ধ্বনি পরিবর্তনের, তার ফার্স্ট ফেজ হলো স্বরাগম। স্বরাগম নিয়ে কারোর কোনো অসুবিধা নেই তো? আর পরেরটাতে যাব। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে ব্যঞ্জনাগম। আচ্ছা ব্যঞ্জনাগমটা আসছি। আচ্ছা ব্যঞ্জনাগমটা পরে পড়াচ্ছি, দাঁড়াও। এখানে আরেকটা হচ্ছে, আরেকটা জিনিস পড়িয়ে দিই স্বরধ্বনি, কি বলে আহ এক্ষেত্রে। ম্যাম, হ্যাঁ বলো বলো। ম্যাম বলছি ধ্বনির আগমনের কি মানে যে তিনটে ভাগ, একটা হচ্ছে আর একটা আছে না ম্যাম, শ্রুতি ধ্বনির আগমন, একটা স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, আর একটা শ্রুতি ধ্বনি, মানে যেটা হচ্ছে অন্তঃস্থ বা বশ্রুতি যেটা আছে, এটা কি এটার ভেতরে? হ্যাঁ, ওটা খুব একটা কাজে লাগে না আমাদের, মানে ওগুলো খুব একটা পড়তে হয় না কিছু, সাধারণত আসেও না আ- প্রশ্ন। আচ্ছা। হ্যাঁ ঠিকই বলেছো, শ্রুতির ধ্বনির আগম। ঠিক আছে, যেটা হচ্ছে অন্তঃস্থ শ্রুতি আর বশ্রুতি। হ্যাঁ বশ্রুতি, হ্যাঁ। হ্যাঁ, যেটা ওই যেমন বলে না যে মায়ের, মায়ের। মায়ের ভাই, এগুলো থেকে আর কি। ঠিক আছে, ওগুলো খুব একটা লাগে না বশ্রুতি। আর একটা হলো যাওয়া, মানে যাবো আ, এখান থেকে এসছে যাওয়া। খাওয়া, খাবো আ। ঠিক আছে, এইভাবে এসেছে শ্রুতির ধ্বনি। আচ্ছা। আচ্ছা, আদি স্বরাগমটা যখন আমি পড়লাম, একটু স্বরধ্বনিটা জাস্ট আমি একটু শেষ করিয়ে নিতে চাইছি। তারপরে হবে যে স্বরলোপ। স্বরলোপটা কি? আসছি, ব্যঞ্জন ধ্বনিতে পরে আসছি। স্বরলোপটা আছে তোমাদের পরের দিকে আছে স্বরলোপ, মনে হয়। এবার দেখে নি। এই যে স্বরধ্বনি লোপ, দেখো এখানে আছে। আচ্ছা দেখো, স্বরলোপটা হচ্ছে উচ্চারণের পার্থক্যের জন্য বা পার্থক্যের কারণে বা বিশেষ বৈশিষ্ট্যের জন্য, উচ্চারণের পার্থক্যর কথাই বলি,
এক্ষেত্রে বেশিরভাগটাই উচ্চারণের পার্থক্যর কথাই বলা হয়। যখন কোনো শব্দের প্রথম থেকে, মাঝখান থেকে এবং শেষ থেকে যখন ধ্বনি যখন লোপ পায় তাকে বলা হচ্ছে আদিতে লোপ, মধ্যে লোপ, আর একটা হচ্ছে অন্তে লোপ। আশা করি বোঝা গেছে যে সহজ উচ্চারণের জন্য যখন শব্দ মধ্যস্থিত স্বর বা ব্যঞ্জন যখন কোনো লোপ পাচ্ছে তাকে আমরা বলছি স্বরলোপ। সেটা স্বরধ্বনি মানে প্রথম থেকে লোপ পায়, মাঝখান থেকে লোপ পায়, আবার শেষ থেকে স্বরধ্বনি লুপ্ত হয় বা উচ্চারিত নাও হতে পারে। তাকে সেই যে ধ্বনি পরিবর্তনের রীতি তাকে বলা হচ্ছে স্বরধ্বনি লোপ, যার প্রথমটা হচ্ছে আদি স্বরলোপ। যেমন অলাবু থেকে হচ্ছে লাউ, অলাবু থেকে লাউ, দেখো অটা লোপ পেয়ে গেছে, অলাবু থেকে লাউ। এবার যদি আমি বলি উধার, তাহলে কি হবে? ধর। হ্যাঁ, ঠিক। আচ্ছা, তার মানে শব্দের আদিতে যখন স্বরধ্বনিটি বা প্রথমে লুপ্ত হচ্ছে কোনো বিশেষ বৈশিষ্ট্য বা উচ্চারণ রীতির জন্য তাকে বলা হচ্ছে, ধ্বনি পরিবর্তনের সেই রীতিকে বলা হচ্ছে তাহলে আদি স্বরলোপ। যেমন যদি আমি বলি অতসী, কি হবে? তিসি। তিসি। এবারে হচ্ছে মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপে কি হচ্ছে, যদি কোনো শব্দ বা পদের মাঝখান থেকে যখন স্বরধ্বনিটি লুপ্ত হয় তাকে বলা হচ্ছে মধ্য স্বরলোপ। মানে পদের মাঝখান থেকে কোনো শব্দ যখন মাঝখান থেকে লুপ্ত হয়, ধ্বনি পরিবর্তনের সেই বিশেষ পরিবর্তনকে বলা হচ্ছে যে মধ্য স্বরলোপ। যেমন হচ্ছে মধ্য স্বরলোপ নারিকেল, কি হবে? নারকেল। নারকেল, এই যে হর্ষই লুপ্ত হচ্ছে। যেমন হচ্ছে এখানেই দিয়েছে সুবর্ণ, ব উঠে যাচ্ছে তাহলে হচ্ছে স্বর্ণ, তাই তো? যুক্তাক্ষরে চলে আসছে, ভাঙা হয়েছিল। আর যদি আমি বলি যে ভগিনী, তাহলে কি হবে? ভগ্নী। ভগ্নী, তাই তো? মানে গিটা উঠে যাচ্ছে, গিয়ে গয়ে দন্তের নয়, যুক্ত ব্যঞ্জনে চলে, এই যুক্ত স্বরে চলে যাচ্ছে, ঠিক আছে, ইতে আসছে শেষে। তাহলে এগুলো হলো মধ্য স্বরলোপ। আর অন্ত স্বরলোপ মানে শব্দের শেষে যখন লোপ পাচ্ছে। উচ্চারণ বৈশিষ্ট্যের জন্য যখন কোনো শব্দের অন্ত বা শেষের স্বরধ্বনিটা যখন লোপ পায় তাকে বলা হচ্ছে অন্ত স্বরলোপ। যেমন শব্দের শেষে যদি লোপ পায় তাকে আমরা বলছি অন্ত স্বরলোপ। যেমন হচ্ছে রাতি, কি হবে? রাত। রাশি থেকে হচ্ছে রাস। যেমন হচ্ছে আশা, কি হবে? আঁশ। আশ, আশ। এইগুলো হলো অন্তঃস্বরলোপ। আচ্ছা, এবারে আসছি যে এবারে আসছি হলো, এগুলো ব্যঞ্জন ধ্বনি লোপ, তো এগুলো আমি পরে করাচ্ছি। এরপরে আসছি স্বর সংগতি, যেগুলো স্বরধ্বনি ঘটিত যে ধ্বনি পরিবর্তনগুলো রয়েছে আমি আগে করিয়ে নিচ্ছি। আচ্ছা, এবারে হলো স্বর সংগতি। আচ্ছা, স্বর সংগতি কিন্তু এটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে। স্বর সংগতিটা, স্বর সংগতি হচ্ছে যে কোন শব্দে যখন পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরটা কি হয়, প্রভাবিত হচ্ছে, বা পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরটা প্রভাবিত হচ্ছে। তাহলে যখন কোন শব্দে
পূর্ববর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী আর পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী বা মানে পরস্পর পরস্পরের প্রভাবে যখন প্রভাবিত হচ্ছে দিয়ে পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তন ধ্বনি পরিবর্তন, তাকে বলা হচ্ছে স্বরসঙ্গতি। যেমন ফার্স্টেই বলি যে জিলাপি, জিলাপি, জিলাপি থেকে কি হয়? জিলিপি। জিলিপি। তাহলে জিলাপি থেকে হচ্ছে জিলিপি, তাই তো? অর্থাৎ কি হচ্ছে না, এখানে যেমন ভিখারি থেকে হচ্ছে ভিখিরি, অর্থাৎ এখানে পূর্ববর্তী ইকারের প্রভাবে পরবর্তী আকার স্থানে কি হয়ে যাচ্ছে? ইকার হচ্ছে। পরবর্তী আকার স্থানে ইকার হয়ে যাচ্ছে। মানে এখানে যদি আমি বলি জিলাপি থেকে হচ্ছে জিলিপি, এখানে কোন নিয়মটা কাজ করবে? হস্যইকারটার পরিবর্তে আকার হ্যাঁ, পূর্বে হস্যইকার ছিল, হুম, মানে জিলাপি পূর্ববর্তী। আকার ছিল, পূর্ববর্তী হস্যইকারের প্রভাবে পরবর্তীটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবারে যদি হয় যে হ্যাঁ, পূর্ববর্তী ইকারের প্রভাবে, এই যে এখানে ইকারটা আছে, পূর্ববর্তী ইকারের প্রভাবে এখানে ছিল আকার, ঠিক আছে? তাহলে আকার স্থানে এখানে পরবর্তীকালে কি হলো? এখানে তো আকার ছিল, এই আকারের জায়গায় এখানে পূর্ববর্তী ইকারের প্রভাবে এখানে ইকার হয়ে গেল, তাই না? তাহলে পূর্ববর্তী ইকার স্থানে আয়ের পরিবর্তে এখানে হলো আকার, মানে ই ছিল সেখান থেকে আ হলো, তাই না? এই আটা প্রভাবিত হয়ে এখানে ই হয়ে গেল। বোঝা গেছে সবার? বোঝাতে পেরেছি না পারিনি? আবার বলবো। আরেকবার বলুন। হ্যাঁ, পূর্ববর্তী ইকার ছিল, তার প্রভাবে এখানে ছিল পরবর্তী আকারের স্থানে, মানে জিলাপিতে কি ছিল? এখানে আগে হর্ষই ছিল, তো তারপরে এখানে ছিল আ, এখানে হর্ষই ছিল, এখানে আ, যখন এটা পরিবর্তিত হলো এই হর্ষইকারের প্রভাবে এখানে আর আ থাকলো না, এটাও হর্ষই হয়ে গেল, দিয়ে জিলিপি। বোঝা গেল এবারে? তার মানে আটা পরিবর্তিত হলো। হস্যইকারের পরিবর্তে আকার হয়েছে। হ্যাঁ, একদম। হর্ষইকারের পরিবর্তে আকারের স্থানে ইকার হবে, এটাই হলো নিয়ম, মানে পরিবর্তিত হয়ে কোনটা হলো। এটাকে আমরা বলে থাকি যে প্রগত স্বরসঙ্গতি। যেমন সুপারি, এই যে সুপুরি, এই যে সুপারি, ঠিক আছে? সুপূর্ববর্তীর প্রভাবে এখানে আকার ছিল, যেটা হর্ষও হয়ে গেল, পূর্ববর্তীর পরিবর্তে হর্ষও হলো, মানে আকার স্থানে হর্ষও হলো। বিকাল থেকে বিকেল, ঠিক আছে? পূর্ববর্তী স্থানে এখানে আকার ছিল, তার পরবর্তীকালে ওটা এ হয়ে গেল। এইগুলো আকারের স্থানে একার হলো, তাই তো? আকারের স্থানে হলো একার, পূর্ববর্তী স্বরের প্রভাবে আকার স্থানে একার হলো। তাহলে এগুলো হবে প্রগত স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতিকে যদি তিনটে ভাগে ভাগ করা যায়, একটা প্রগত, একটা পরাগত, একটা অনন্য। প্রথমটা আমরা পড়ছি এই প্রগত, মানে সবসময় পূর্ববর্তী স্বরের প্রভাবে তার পরেরটা একটা চেঞ্জ হয়ে আর একটা বর্ণে পরিণত হয়। যেমন যদি আমি বলি যে আহ ম্যাম এটার কি হ্যাঁ, বলো। ম্যাম এটার কি মধ্য স্বরসঙ্গতি হবে না আরেকটা ভাগ? কোনটা? ওই যে এই যে স্বর
স্বরসঙ্গতির যে তিনটে ভাগের জায়গাটা কি চারটে হবে না? স্বরসঙ্গতি তো পরাগত স্বরসঙ্গতিকে মধ্যিখানে একটা মধ্যগত স্বরসঙ্গতি বলা যায়, হ্যাঁ এটা ঠিকই বলেছো, মধ্যগত হ্যাঁ। বলা যায়। কিন্তু সেটা হচ্ছে যে আহ হ্যাঁ ওটা বলা যাবে, ওই, কোনো অসুবিধা নেই। কিন্তু আচ্ছা বেশিরভাগ জায়গায় তিন ভাগেই ভাগ করে, মধ্যগতটা এখন এক্সট্রা অ্যাড করা হয়েছে সুবিধার্থে। আচ্ছা। তিনটেই তুমি বেশিরভাগ জায়গায় পাবে। আচ্ছা সে আমি বলে দেবো, সবগুলোই বলে দিচ্ছি। পরাগত যেটা আমি বলছিলাম যে যে পূর্ববর্তী হর্ষৌকারের প্রভাবে পরবর্তী আকারটা ওকারে পরিণত হচ্ছে, যদি এই নিয়ম থাকে, তার মানে ধরো আমি যদি বলি যে কুমার, কি হচ্ছে, পূর্ববর্তী হর্ষৌকারের প্রভাবে আকারটা কি হচ্ছে, ওকারে পরিণত হচ্ছে, কুমোর। বোঝা গেল আকার কি করে ওকারে পরিণত হলো পূর্ববর্তী হর্ষৌ এর প্রভাবে। আচ্ছা এবারে আসছি পরাগত স্বরসঙ্গতিতে। পরাগততে হচ্ছে যেমন বিড়াল থেকে বেড়াল, আগেরটাতে আমরা কি করেছিলাম, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরে প্রভাবিত হচ্ছে, তাহলে এবারে হবে ঠিক অপোজিটটা, পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরটা প্রভাবিত হচ্ছে, এটাই হবে। তাহলে পরগততে পরবর্তী স্বরের প্রভাবে পূর্বের স্বরের যদি আমি পরিবর্তন বলি, যদি আমি বলি যে পরবর্তী আ স্বরের প্রভাবে পূর্ববর্তী উ স্বরটা ও স্বরে পরিণত হচ্ছে, মানে যদি আমি বলি যে বুনা, বুনা, ঠিক আছে, তাহলে এটা থেকে হবে বোনা। তাহলে পূর্ববর্তী বুনা, পূর্ববর্তী আকারের প্রভাবে, এটা ছিল হর্ষৌকার, হয়ে গেল ওকার। যেমন যদি হয় যে লিখা, লিখা থেকে হচ্ছে লেখা, পরবর্তী আকারের প্রভাবে পূর্ববর্তী ইকার একারে পরিণত হলো। ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা এটা যেমন পরেরটা হচ্ছে যে অনন্য স্বরসঙ্গতি। পরেরটা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি, মানে পূর্ববর্তী স্বরের প্রভাবে এবং পূর্ববর্তী বা পরবর্তী এই দুয়ের স্বরের প্রভাবে পরস্পর পরস্পরকে প্রভাবিত করছে। যদি আমি বলি যে মোজা থেকে হচ্ছে মুজো, ঠিক আছে, মোজা থেকে হচ্ছে মুজো, দুয়ের প্রভাবেই পরস্পর, যেমন নাটুকিয়া থেকে হচ্ছে নাটুকে, পুরোটাই পরস্পর পরস্পরকে প্রভাবিত করছে। নাটুকে কিয়া ছিল, পরস্পর পরস্পরকে প্রভাবিত করে নাটুকে হয়ে গেল, তাহলে এই জায়গাটা হলো এটা স্বরসঙ্গতি। আচ্ছা আরেকটা যেটা আমাকে বললে যে মধ্যগত স্বরসঙ্গতি, হ্যাঁ পূর্ববর্তী বা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী স্বরধ্বনিটা যদি পরিবর্তিত হয় তাহলে সেটাকে বলা হবে মধ্যগত স্বরসঙ্গতি। পূর্ববর্তী ধ্বনি এবং পরবর্তী ধ্বনি, পূর্ববর্তী আর পরবর্তীর প্রভাবে যদি মাঝখানের যে বর্ণটা রয়েছে সেটা যদি প্রভাবিত হয় যদি মাঝখানে স্বরধ্বনিটা, তাহলে কিন্তু সেটাকে আমরা কি বলবো না মধ্যগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, হ্যাঁ লেখাই আছে মধ্যগত স্বরসঙ্গতি। অর্থাৎ যেমন যদি আমি বলি যে বিলাতি থেকে হচ্ছে বিলিতি, তাহলে দেখো এই যে পূর্ববর্তী আর পরবর্তী ইকারের প্রভাবে মাঝখানে আকারটা ইকারে পরিণত হচ্ছে, তাহলে পূর্ববর্তী এবং পরবর্তী স্বরের প্রভাবে মাঝখানের বর্ণটাতে পরিবর্তিত হচ্ছে, মাঝখানের বর্ণটা পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে।
যেমন হচ্ছে ভিখারি থেকে হচ্ছে ভিখিরি। এই পূর্ববর্তী এবং পরবর্তীর ধ্বনির প্রভাবে মাঝখানের বর্ণটাতে মাঝখানের আকার ইকারে পরিণত হচ্ছে, তাই তো? তাহলে সেটা হবে মধ্যগত স্বরসঙ্গতি। তাহলে এই কটাতে কারোর কোনো অসুবিধা আছে কিনা আমাকে বলো। স্বরলোপ, স্বরসঙ্গতি, স্বরাগম, তাই তো? এই তিনটা এখনো পর্যন্ত হয়েছে। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ ম্যাম। ওকে, আটকালে বলতে হবে আমাকে, তাহলে আমি বুঝবো কি করে। এবারে আসি ম্যাম এইগুলো কি একটারই ভাগ ম্যাম, ওই যে ধ্বনির আগমনেরই ভাগ, না একটা তো ধ্বনির লোপের ভেতরে হচ্ছে যেটা না সরি, একটা ধ্বনির রূপান্তরের উপরে পড়ছে, না সবকটাই ধ্বনির আগমনের ভাগে কটা? না না না, স্বরধ্বনির আগমনের ভাগ না, স্বরধ্বনির আগমনের মধ্যে শুধুমাত্রই ওই স্বরাগমটা এসছে, স্বরাগম আদি ওইগুলোই স্বরাগম, মধ্য শুধুমাত্র। স্বরাগম আর হ্যাঁ, অন্তটা। আচ্ছা, লোপের ক্ষেত্রে তোমার স্বরলোপটা পড়ছে, মানে আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ, স্বরলোপ, ঠিক অন্ত আছে? স্বরলোপ। হ্যাঁ, আচ্ছা স্বরসঙ্গতিটা আবার আলাদা, ওটা আলাদা জিনিস। আচ্ছা। স্বরসঙ্গতি আলাদা জিনিস, অপিনিহিতি, অভিশ্রুতি এই দুটো কিন্তু আবার আলাদা জিনিস, ঠিক আছে? হ্যাঁ, এটা তো ধ্বনির রূপান্তরের ভাগ। হ্যাঁ, ধ্বনি রূপান্তরের ভাগ এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমরা পড়বো কি অপিনিহিতি। অপিনিহিতিতে কিছু নেই, ব্যাপারটা হচ্ছে হস্যই আর হস্য, এই দুটো পরিবর্তিত হয়ে হবে হচ্ছে এ। হস্যই বা হস্য এইটা পরিবর্তিত হয়ে হবে হচ্ছে এ। তার মানে কি, ব্যাপারটা আমি এটাই বলছি, এটাকে ভেঙে বলতে হবে। যেমন কোরিয়া থেকে কইরা, যদি আমি এটাকে ভাঙি, তাহলে যদি আমি এটাকে বর্ণ বিশ্লেষণ করি, ক প্লাস হচ্ছে অ প্লাস হচ্ছে র, সমস্ত ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত হবে, ঠিক আছে? তারপর হচ্ছে হরস্বই হন্তস্থ অ প্লাস হচ্ছে আ, ঠিক আছে? তাহলে কোরিয়া থেকে আমি পাচ্ছি কি কইরা। এবার ব্যাপারটা হচ্ছে এই যে কোরিয়াটাকে আমি ভাঙলাম, এখানে রয়ের পরে হস্যই ছিল, ঠিক আছে? যখন আমি এটাকে ভাঙবো মানে অপিনিহিতি যখন হবে, তখন এই হস্যইটা আগে চলে আসবে। এই রস্যইটা আগে আসারটাই হচ্ছে পদ্ধতির নামই হলো অপিনিহিতি। তাহলে হস্যই বা হস্য কোনো শব্দের মধ্যে যদি ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে যদি আগে মানে ব্যঞ্জনটা উচ্চারিত হবার সময় যদি সেটা আগে পূর্বেই উচ্চারিত হয়ে যায়, তাকে বলা হচ্ছে অপিনিহিতি। এবার যদি আমি এটাকে ভাঙি তাহলে কি হবে, কোরিয়া মানে কইরা, তাহলে ক অ, আচ্ছা এখানে হবে হ্যাঁ ক অ, তারপর হচ্ছে হর্ষই কইরা, এই যে হর্ষইটা আগে উচ্চারিত হলো, আর র, আর এখন আগে যেটা ছিল এখানে অ হতো তারপর জফলা হতো, এরকম ভাবে হতো, মানে র তারপর জফলা হতো তারপরে আ হতো। এখন আর সেটা হয় না, একেবারে এ হয়েছে, ঠিক আছে এখনকার কনটেক্সট অনুযায়ী। তাহলে এখানে এই যে কি হলো, র এর আগে হর্ষইটা উচ্চারিত হলো, যেটা র এর পরে হর্ষইটা উচ্চারিত হচ্ছিল সেটা র এর আগে উচ্চারিত হলো, তাকে বলা হচ্ছে অপিনিহিতি। তাহলে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হলে হর্ষইটা পরে উচ্চারিত হচ্ছিল, যখন আমরা ধ্বনি পরিবর্তনটা হচ্ছে তখন সেটা কি হচ্ছে, আগে উচ্চারিত হচ্ছে। এটাকেই বলা হচ্ছে কইরা, এটা হলো অপিনিহিতি। অর্থাৎ এই যে কইরা, এটাকে আমরা বলছি অপিনিহিতি, ঠিক আছে? আর হ্যাঁ, এটাকে আমরা বলছি অপিনিহিতি। ওকে, আচ্ছা আরেকটা আমি বলছি এখানে। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম বলছি এটা শুধু হর্ষই বা হর্ষও থাকলে সেক্ষেত্রে হবে? হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র হর্ষই বা হর্ষও থাকলে হবে, আর অন্যগুলোর ক্ষেত্রে খুব একটা হয় না। যেমন মাছুয়া, মাছুয়া থেকে হচ্ছে মাউছুয়া, মাউছা, এইগুলো। যেমন হচ্ছে ভাবিয়া থেকে হচ্ছে ভাইবা, যেমন হচ্ছে রাখিয়া থেকে রাইখা, আজি থেকে হচ্ছে আইজ, এইগুলো। এটাকে বলা হচ্ছে ম্যাম তাহলে অপিনিহিতি। হ্যাঁ বলো। ম্যাম বলছি এগুলো থেকে কেমন কোশ্চেন আসবে? হ্যাঁ, প্রশ্ন কেমন আসবে সেটার জন্যই পরীক্ষা নেবো এরপরে। সেটা হচ্ছে যে
প্রশ্ন আসবে তোমাদের তো কি বলবো, এর এই এই টপিকটা দিয়ে দেবে। ধরো মাছুয়া থেকে মাউছে, এটা দিয়ে দিয়ে বলবে এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসরণ করা হয়েছে বলে 4টে অপশন। ঠিক আছে, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরাগম। বা ধরো ধরো দিয়ে দিল যে আহ বিলিতি থেকে বিলাতি, যেমন আমি আগেরটা করালাম। তাহলে এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসরণ করা হয়েছে, তাহলে স্বরসঙ্গতির পার্টিকুলার কোন রীতিটা, কোন ভাগটা অনুসরণ করা হয়েছে সেটাকে লিখতে হবে। যেমন এটা আমি আগেই করিয়েছি যে এখানে এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি হবে, এটা মধ্যগত স্বরসঙ্গতি হবে, যে পূর্ববর্তী এবং পরবর্তী দুই স্বরের প্রভাবেই মাঝখানের হ্রস্বইটা কি হচ্ছে, আকার পরিণত হচ্ছে, তাই না? তাহলে এখানে পূর্ববর্তী এবং পরবর্তী স্বরের ফলে পরিবর্তিত হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো মধ্যগত স্বরসঙ্গতি। এইভাবে প্রশ্নটা আসবে। তা আমি তোমরা কি সামনের সপ্তাহে এক্সাম দেবে? আমি কি স্যারকে হ্যাঁ পাঠিয়ে ম্যাম। দেবো? তাহলে ধ্বনিটার উপরে দাও পুরো, আজকে যেটুকু হবে আর গতকাল আগের দিন যতটুকু হয়েছিল তার উপর বেস করে একটা এক্সাম দাও। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ঠিক আছে। ঠিক আছে, গুড। আচ্ছা, অপিনিহিতি হলো, এবার হলো অভিশ্রুতি। এই অপিনিহিতির পরে স্টেজই হলো অভিশ্রুতি। ঠিক আছে, অপিনিহিতির পরবর্তী স্টেজই হচ্ছে অভিশ্রুতি। যেমন অপিনিহিতির ফলে আমরা কি দেখছি, হর্ষই বা হর্ষৌ ধ্বনিটা ছিল, তো হর্ষই বা হর্ষৌটা ছিল। তো এই হর্ষই বা হর্ষৌটা যখন পরস্পরকে প্রভাবিত করে কি হচ্ছে, একারে এই হর্ষই থেকে একারে পরিণত হচ্ছে, আর হর্ষৌ থেকে ওকারে পরিণত হচ্ছে, সেটা কি আমরা বলবো অভিশ্রুতি। যেমন করিয়া থেকে কইরা এই অবধি আমরা পেয়েছিলাম অপিনিহিতিতে, এরপরেই হলো করে, সেটা হলো দেখো একার এসছে, এটা হবে অভিশ্রুতি। তারপরে মাছুয়া মাউছা থেকে মেছো, এই যে ওকারটা এলো, এটা হলো অভিশ্রুতি। তাহলে অপিনিহিতিজাত হর্ষই বা হর্ষ তার পূর্ববর্তী ধ্বনি বা পূর্ববর্তী যে স্বরধ্বনির সঙ্গে যেটা মিলিত হচ্ছে, দিয়ে কি হচ্ছে, এবং পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটিয়ে যে ধ্বনি পরিবর্তন হচ্ছে তাকে আমরা বলছি অভিশ্রুতি। যেমন মাটিয়া মাইটা থেকে মেটে, এইগুলো। তারপর হচ্ছে কন্যা কইন্যা থেকে কোনি, কন্যা কইন্যা থেকে কোনি। ম্যাম এক্ষেত্রেও কি দুটো, মানে হর্ষই আর হর্ষটাই, হ্যাঁ হ্যাঁ হর্ষই হ্যাঁ, এ হবে আর হর্ষই আর হর্ষটা। হর্ষ দুটোই হবে ক্ষেত্রে। ঠিক আছে, হর্ষই বা হর্ষ যেটা পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরস্পর প্রভাবিত, মানে স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হলে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তনটা ঘটবে। পূর্ববর্তী ধ্বনির সঙ্গে পরিবর্তন যদি মিলিত হয়, তাহলে পরবর্তী ধ্বনির সাথে পরিবর্তনটা ঘটবে। ঠিক আছে, মানে পরস্পরকে প্রভাবিত করে তারপর পরিবর্তিত হয়, এটা কি বলা হয় অপিনিহিতির পরে যেটা স্বরের পরিবর্তন ঘটে। ম্যাম হর্ষ দিয়ে একটা এক্সাম্পল। হ্যাঁ, ওই যে বললাম মাছুয়া মাউছে আর মেছো। মাছুয়া মাউছে থেকে হলো মেছো, বোঝা গেল এবার? ওকার হলো, হ্যাঁ ম্যাম। একার হলো, এই যে একার আর ওকার। আচ্ছা, তাহলে এই সবগুলো যতগুলো স্বরধ্বনি ঘটিত যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলো হলো। এবারে আমরা আসবো ব্যঞ্জন ধ্বনি গঠিত পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনি গঠিত, ম্যাম এটার তো আরো একটা ভাগ আছে ম্যাম, ক্ষতিপূরক দীর্ঘীভবন, কি? যেটা ধর্ম থেকে ধম্ম থেকে ধাম, মানে এই ধ্বনি রূপান্তরের এটা তো 4টে ভাগ আছে, অপিনিহিতি, অভিশ্রুতি, মানে ফার্স্টে হচ্ছে স্বরসঙ্গতি, স্বরের অসঙ্গতি, হুম, অপিনিহিতি, অভিশ্রুতি, আর একটা আছে ক্ষতিপূরক দীর্ঘীভবন, যেটা ধর্ম থেকে ধম্ম থেকে ধাম, মানে এটা 4টে অংশ আছে। ক্ষতিপূরক দীর্ঘীভবন তোমাদের আসে না, ওসব কোনো পরীক্ষায় নেই।
না ম্যাম, যদি হচ্ছে কিনা কোনো উদাহরণ যদি এরকম আসে পরীক্ষায়। সমীভবন সমীকরণ ওগুলো করে যাবে, সমীভবন তো আছে, সমীভবন কর্ম থেকে কম্ম এগুলো তো আসে পরীক্ষাতে, তাই না? এটা তো ধ্বনির স্থানান্তর হয়ে গেল ম্যাম, হ্যাঁ সমীভবনটা। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। কিন্তু আমরা তো এখন রূপান্তর করছি যেহেতু, কিন্তু রূপান্তরের তো 4টে ভাগ। হ্যাঁ, রূপান্তরের যে 4টে ভাগ আছে, যার মধ্যে যে কটা বললাম এই কটা করলেই হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাধারণত আমাদের এক্সাম ওরিয়েন্টেডই তো পড়তে হবে, আমাদের তো এখানে এর থেকে বিশেষ কিছু মানে একটা মানে প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটে গিয়ে দেখো এরকম কোনো প্রশ্নই আসেনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেটা বলছিলাম, এবার যেটা হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি ঘটিত যে পরিবর্তনটা হচ্ছে, যেখান থেকে প্রথম হচ্ছে সমীভবন বা সমীকরণ বা যেটাকে বলা হয় ব্যঞ্জন সংগতি, ঠিক আছে। সমীভবন বা সমীকরণ, আর একটা হলো গেল কোথায়, এই যে সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সংগতি, এটাকে বলা হয় 3টে নামে এটা পরিচিত। একটা হলো সমীভবন, একটা হচ্ছে সমীকরণ, আর একটা হলো ব্যঞ্জন সংগতি, ঠিক আছে। তো এই যে সমীভবন বা সমীকরণ, তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে একই শব্দের মধ্যে, বা এটাকে যদি আরেকটু ইজি করে বলো, যে যদি আমরা এটাকে আরেকটু ইজি করে বলি, যে সমীভবনটাকে যে বিভিন্ন ব্যঞ্জন ধ্বনি শব্দের মধ্যে পাশাপাশি অবস্থান করছে, বিভিন্ন ব্যঞ্জন ধ্বনি যখন শব্দের মধ্যে পাশাপাশি অবস্থান করছে, করলে উচ্চারণের সময় সেগুলো কি হচ্ছে না সমব্যঞ্জনে পরিণত হচ্ছে, উচ্চারণের সময় সেগুলো সমব্যঞ্জনে পরিণত হচ্ছে। তো তাকে বলা হচ্ছে, সমব্যঞ্জনে যখন রূপান্তরিত হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে, ধ্বনি পরিবর্তনের সেই রীতিটাকে বলা হচ্ছে সমীভবন বা ব্যঞ্জন সংগতি, তাকে বলা হচ্ছে ব্যঞ্জন সংগতি। যেমন আমি বলছি যে ধর্ম থেকে হচ্ছে ধম্ম, ঠিক আছে, ধর্ম থেকে হচ্ছে ধম্ম, তাহলে বিভিন্ন ব্যঞ্জন ধ্বনি শব্দের মধ্যে পাশাপাশি বসেছে দুটোই, বসে উচ্চারণের সময় সেগুলো সমব্যঞ্জন, এই যে ধম্ম ধর্ম, এই যে আলাদা আলাদা দুটো ব্যঞ্জন ধ্বনি একই ব্যঞ্জন ধ্বনিতে পরিবর্তিত হচ্ছে, একই এই যে ব্যঞ্জন ধ্বনিতে পরিবর্তিত হচ্ছে, তাকে বলা হচ্ছে যে হ্যাঁ, তাকে বলা হচ্ছে যে সমীভবন বা ব্যঞ্জন সংগতি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে এটা আরেকটা বলছি, যেমন এখানেও কিন্তু এটাকে 3টে ভাগে ভাগ করা যায়, প্রগত, পরাগত এবং অনন্য, ঠিক আছে। এক্ষেত্রেও এটাকে 3টে ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রগত, পরাগত এবং হচ্ছে অনন্য। যদি সেটাকে করি তাহলে কি হবে, যে প্রগত যে সমীভবন অর্থাৎ পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জন ধ্বনি চেঞ্জ হয়েছে, যেমন হচ্ছে চন্দন, দুটো আলাদা আলাদা ব্যঞ্জন ধ্বনি একটা ব্যঞ্জনে পরিণত হয়েছে চন্দন, এই যে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরেরটা যেটা দন্তের নয়ে দয়ে ছিল সেটা দন্তের নয়ে নয়েতে পরিবর্তিত হলো, ব্যঞ্জন থেকে ব্যঞ্জন, ব্যঞ্জন থেকে ব্যঞ্জন, এটা হলো। আরেকটা যদি বলি, যে এবার যদি পরাগতটা বলি, যে পরবর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনের পরিবর্তিত হচ্ছে, যেমন এই কর্ম থেকে কম্ম, ঠিক আছে, ধর্ম থেকে ধম্ম, এইগুলো হচ্ছে। তারপর হচ্ছে জন্ম থেকে হচ্ছে জন্ম, জন্ম ম্যাম, থেকে জন্ম, হ্যাঁ বল। ম্যাম বলছি একটা ধ্বনি তো শুধুমাত্র একরকম ভাবে রূপান্তরিত
হয় না, মানে আমরা হয়তো কোনো এক মানে কোনো একটা হয়তো যদি স্বরাগম হয় সেটা তো আবার মধ্য ব্যঞ্জনালোপও হতে পারে, এরকম কি হতে পারে ম্যাম? না, স্বরাগমে সেখানে তো স্বরধ্বনির পরিবর্তন হচ্ছে, দুটো একই জিনিস কখনোই ধরেন, নয়। না না বলছি একটা ধ্বনি তো একরকম ভাবে পরিবর্তন হয় না, হয়তো কোনোটাই স্বরের আগমন হলো, আ- যদি আদিতে আগমন হলো তাহলে তো মধ্যতে কোনো একটা ব্যঞ্জনের লোপ হবে, এরকম কি হ্যাঁ, হতে পারে যে হ্যাঁ সেটা হবে। হ্যাঁ আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে একটা ধ্বনি পরিবর্তন তো একটাই হতে পারে না, হুম। সেটা কোনো কোনো কিছুর আগমন হলে তো কোনো কিছুর বা লোপ হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কি বলবো, যেমন হচ্ছে যে আহ, যেটা স্বরাগম ওখানে তো থেকেই যায়, যেটা হচ্ছে ভাঙাটা হয়, যুক্ত বর্ণটাকে হয়তো ভেঙে গেল, ঠিক আছে। যেটা লোপ বলতে হুম। এখানে তুমি যেটা বলছো যে যুক্ত বর্ণটা ভেঙে গিয়ে একক বর্ণে পরিণত হলো, এটা হয়। আচ্ছা। আচ্ছা, এবারে হলো যেটা হ্যাঁ বললাম, যেটা হচ্ছে পরবর্তী যে ধ্বনির প্রভাবে যেমন পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়, যেমন হচ্ছে আরেকটা বললাম যে জন্ম থেকে হচ্ছে জন্ম, ঠিক আছে, জন্ম থেকে হচ্ছে জন্ম, এই পরিবর্তনগুলো হয়। জন্ম থেকে জন্ম মানে প্রগত এবং পরাগত। যেমন আরেকটা হচ্ছে যেটা উম যেমন হচ্ছে গল্প থেকে হচ্ছে গপ্প, ঠিক আছে, গল্প থেকে হচ্ছে গপ্প, যে এখানে পূর্ববর্তী ল এবং প হচ্ছে পরবর্তী ব্যঞ্জন, ঠিক আছে, তার মানে পরবর্তী যে ব্যঞ্জন প এর প্রভাবে গপ্প যেটা হচ্ছে পূর্ববর্তী লয়ের ওটা কি হচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে, গিয়ে ওটা আবার পয়ে পরিণত হচ্ছে, ঠিক আছে, মানে দ্বিত্ব উচ্চারণ হচ্ছে এই জায়গাগুলো। দ্বিত্ব মানে দুবার করে উচ্চারণ হচ্ছে, গল্প থেকে গপ্প। তাহলে এগুলো হলো সমীভবন। তাহলে প্রগত হলো, পরাগত হলো, আরেকটা বলবো অনন্য সমীভবন, যেমন হচ্ছে কুৎসিত, পরস্পর পূর্ববর্তী এবং পরবর্তী দুয়েরই প্রভাবে প্রভাবিত হচ্ছে, দিয়ে কি হবে তাহলে ওটা কুচ্ছিত। কুৎসিত। আচ্ছা, তারপরে যেমন হচ্ছে যদি বলি বৎসর, তাহলে কি হবে, বছর। বৎসর বৎসর বৎসর, এইগুলো হবে। তাহলে এটা হলো মানে সমী। এখানে দুটোই পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুটোই পরিবর্তিত হচ্ছে, কারণ এটা তো পরস্পর মানে পূর্ববর্তী এবং পরবর্তী দুয়ের প্রভাবে প্রভাবিত হয়ে তাহলে পুরোটাই চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে মানে অনন্যর ক্ষেত্রে এটাই হবে, ঠিক যেমন আমরা এতেও দেখেছি, স্বরসঙ্গতির ক্ষেত্রেও দেখেছি, তাই না। ঠিক আছে ম্যাম। হুম। আর একটা হলো ব্যঞ্জন লোপ যেটা আছে, আমরা স্বরধ্বনির লোপ পড়েছিলাম, এবার হচ্ছে ব্যঞ্জন ধ্বনির লোপটাও আমরা পড়বো। ব্যঞ্জন লোপ মানে ঠিক মধ্যে, আদিতে, আদিতে মধ্যে এবং শেষে তিন জায়গাতেই ব্যঞ্জন ধ্বনির লোপ ঘটছে। স্বরধ্বনির যেমন আমরা লোপ দেখেছিলাম, তেমনি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও আমরা লোপ দেখব। শব্দের আদিতে, মধ্যে এবং শেষে তিন জায়গাতেই কিন্তু লোপ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে, যেমন হচ্ছে আমি বলছি আহ যেমন হচ্ছে ধরো শব্দের প্রথমে লোপ হচ্ছে, যেমন হৃদয়, হৃদয় থেকে যদি কথাটা হয় হৃদয়, ঠিক আছে, তাহলে হৃদয় প্রথমটা লোপ পেয়ে হচ্ছে হৃদয়, চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ধরো যদি আমি বলি স্ফটিক, তাহলে কি হবে, ফটিক। ফটিক, ফটিক, এই যে দন্তের স্বর লোপ পাচ্ছে। আদি ব্যঞ্জনে স্থান থেকে থান, দন্তের স্বর লোপ পাচ্ছে, এটা হলো আদি ব্যঞ্জন লোপ। তাহলে শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির লোপ, মধ্য ব্যঞ্জনের লোপ হচ্ছে কি শ্রীগাল থেকে শিয়াল থেকে শিয়াল, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আরেকটা বলি, যেমন হচ্ছে ফলাহার থেকে হচ্ছে ফলার। ফলার, ফলার,
আমরা বলি না ফলার, তো এই হটা লোপ পাচ্ছে, ফলার। আচ্ছা, তাহলে এখানে এগুলো লোপ পাচ্ছে, ফলাহার থেকে হলো ফলার। যেমন হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে, যেমন হচ্ছে যদি বলি যে দৃষ্টি, দিঠি, এইগুলো। আরেকটা হলো শেষে যে ধ্বনি লোপ, শেষে যে ধ্বনি লোপ সেটা যেমন হচ্ছে বাদশাহ থেকে বাদশাহ, এই যে বধূ, বহু থেকে বউ, তারপর হচ্ছে বাদশাহ থেকে বাদশাহ। আচ্ছা না, এটাকে আরেকটা নামেও কিন্তু আমরা চিনি, হ্যাঁ, সেটাকে আমরা বলে থাকছি, একটা বলি না যে আমরা হলোপ। অনেক সময় কিন্তু হলোপটা একটা আলাদা, কারণ এখানে হলোপ পেয়েছে, এটাকে হলোপ বলবো কারণ হলটা তো শেষে আছে এখানে, সেই জন্য এটা অন্তব্যঞ্জন লোপ হয়েছে। কিন্তু যেটা পার্টিকুলার হলোপ বলা হয়, সেই হলোপটা কিন্তু আদিতে, মধ্যে এবং অন্তে সব জায়গাতেই লোপ পেতে পারে। ঠিক আছে, আদিতে, মধ্যে এবং অন্তে এটা কিন্তু সব জায়গাতেই লোপ পেতে পারে। আবার দুটো স্বরের মাঝখানে থাকলেও কিন্তু হলোপ পেতে পারে। যেমন ওই যে ফলাহার, এটা যেমন হলোপ, যেমন শিয়ালদহ থেকে শিয়ালদা, এটা যেমন হলোপ, বাদশাহ থেকে বাদশাহ, এটা হচ্ছে হলোপ, এইগুলো। এটা একটা গেল। আর সমাক্ষর লোপটা কেউ বলতে পারবে? সমাক্ষর লোপটা কেউ বলতে পারবে এর সাথে? সমাক্ষর লোপ মানে হচ্ছে দুটো একই শব্দের লোপ। যেমন হচ্ছে পরপর রয়েছে বর দাদা, একই শব্দ দুটো পাশাপাশি বসেছে, একটা লোপ পাচ্ছে, বরদা, এটা হলো সমাক্ষর। হ্যাঁ ম্যাম, ছোট কাকা থেকে ছোটকা। হ্যাঁ হ্যাঁ, মেজো কাকা থেকে মেজকে, এইগুলো আর কি। ঠিক আছে, এগুলো হলো সমাক্ষর লোপ। কোন শব্দের পাশাপাশি দুটো সম অক্ষর বা সমজাতীয় অক্ষরের মধ্যে একটি যখন লোপ পায়, সেটাকে আমরা বলছি সমাক্ষর লোপ। ঠিক আছে, আচ্ছা ম্যাম এটা অন্তব্যঞ্জন লোপও তো পাচ্ছে। হ্যাঁ, সেটাও পাচ্ছে, ঠিকই বলেছো, অন্তব্যঞ্জন লোপ পাচ্ছে। আচ্ছা, আরেকটা হলো বিষমী ভবন। বিষমী ভবনটা কি হবে? বিষমী ভবন হচ্ছে দুটি যুক্ত সমধ্বনি, সমস্পেলিংটা মুছতে গেছে, সমধ্বনির মধ্যে একটি পরিবর্তিত হয়ে যখন পৃথক ধ্বনিতে পরিণত হচ্ছে, যেমন লাল, দুটোই একই ধ্বনি, একটা পরিবর্তিত হয়ে কি হচ্ছে, লালের বদলে ন হয়েছে, নাল। শরীর থেকে হচ্ছে শরীল। শরীর। হুম, তারপর যদি হয় লাঙ্গল, তাহলে কি হবে? নাঙল। নাঙ্গল, নাঙ্গল, লটা ন। এটা আমাদের কিন্তু বাচ্চাদের মধ্যে আমরা দেখিও ভীষণ ভাবে, তাই না, যে এই উচ্চারণের ক্ষেত্রে এই ত্রুটিগুলো দেখা যায়। উচ্চারণের ক্ষেত্রে এই ত্রুটিগুলো দেখা যায়। ঠিক আছে, আর যদি বলি যে এটা একটা গেল, তাহলে এটা হচ্ছে বিষমী ভবন। আর যদি বলি বর্ণ বিপর্যয়, তাহলে তাকে কি বলবো? বর্ণ বিপর্যয়টাকে, দুটো ব্যঞ্জন বর্ণ যখন পাশাপাশি পরস্পর স্থান পরিবর্তন করে নেয়, তাকে আমরা বলছি বর্ণ বিপর্যয়। যেমন যদি হয় পিশাচ, পিচাস। হ্যাঁ, দুটো ব্যঞ্জন বর্ণ পরস্পর স্থান, পিশাচ শব্দটা, এটাকে যদি আমি স্থান পরিবর্তন করে নেয় তাহলে হবে পিচাস। একটা মিনিট একটু হোল্ড করো তো। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যঞ্জনাগম, স্বরাগম,
তারপরে হচ্ছে হলোপ, বিষমী ভবন, বর্ণ বিপর্যয়, সবগুলোই বললাম, বর্ণ বিপর্যয়টাও বললাম। আর হচ্ছে বর্ণ বিপর্যয়, লাঙ্গল থেকে নাঙ্গল, এটা হলো। আচ্ছা, মোটামুটি এগুলো পড়লেই হবে, ঠিক আছে। হকার লোপটাও বলেছি। আচ্ছা, বর্ণ লোপটা কি বলেছি? বর্ণ লোপ, ওই বর্ণর মধ্যেই দুটো লোপ হয়, একটা হলো যে ওই র রকারের লোপ, আর একটা হচ্ছে হকারের লোপ। হকার লোপটা তো বলেছি, আর রকার যেমন কার্পাস, ঠিক আছে, ওটা হচ্ছে কাপাস। তারপর হচ্ছে ওই যে এগুলোকে বলা হয়, ঠিক আছে, যেমন শার্ট, ওটাকে বলে শার্ট। এই জিনিস রকারটা খুব একটা কোথাও দেখা যায়। আর একটা হলো বর্ণদ্বিত্ব। বর্ণদ্বিত্বটা পড়তে হবে, মানে বর্ণদ্বিত্বটা হচ্ছে যে, যেমন আমরা বলি না যে অর্থের গুরুত্বটাকে বোঝানোর জন্য একই বর্ণকে দুবার করে উচ্চারণ করা রীতিকে বলা হচ্ছে বর্ণদ্বিত্ব। যেমন হচ্ছে, যেমন সকাল থেকে সকাল, সকাল থেকে হচ্ছে সকাল, যে একই বর্ণকে দুবার করে উচ্চারণ করছি, বর্ণদ্বিত্ব। সবাই থেকে হচ্ছে সব্বাই, গুরুত্বটা দিচ্ছি, সব্বাই বলি না আমরা, মানে জোর দিয়ে বলছি, সেটা হলো বর্ণদ্বিত্ব। আচ্ছা, তোমরা বলো, আর কোনো কিছু বাকি আছে? আমার তো মনে পড়ছে না। ম্যাম এটার তো আরো অনেক মানে এগুলো হচ্ছে কিনা হয়তো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলোর আরো ছোট ছোট ভাগ আছে, যেমন সংকোচন, রকারি ভবন, মূর্ধন্য ভবন, নাসিকি ভবন, হ্যাঁ, নাসিকি ভবনটা পড়তে হবে, যেটা হচ্ছে যে, আর বাদবাকিগুলো আর কি দন্ত বললে? থেকে দাঁত, হ্যাঁ, চন্দ্র থেকে চাঁদ। নাসিকি ভবনটা পড়তে হবে, বাদবাকিগুলো পড়ার দরকার নেই। নাসিকি ভবনটা হচ্ছে যে, যেটা আমাদের নাকে সুরে যেটা উচ্চারিত হয়। আগের দিন নাসিকি ভবনটা বলিনি, এতে ধ্বনি পরিবর্তন, এই ধ্বনিটা পড়াতে গিয়ে। হ্যাঁ, এছাড়া হ্যাঁ নাসিকি ভবনটা পড়তে হবে, ঠিক আছে, নাসিকি ভবনটা দেখতে হবে। যেটা হলো যে, যেটা আমাদের নাকে সুরে যে উচ্চারিত হয়, সেটাকে বলা হয়, যে বর্ণটা যখন আমাদের নাকে উচ্চারিত হয় সেটাকে আমরা বলা হয়, যেমন নাসিক্য বর্ণ আর কি, ঠিক আছে, ওইখান থেকে যে ধ্বনি পরিবর্তনটা হয় সেটা। আরেকটা হলো না, এটার আরেকটা ব্যাপার হচ্ছে, একটা হলো নাসিক্যি যেটা বর্ণ, আর একটা নাসিক্যি ব্যঞ্জন, আরেকটা হলো অনুনাসিক। অনুনাসিক আর নাসিক্যির মধ্যে তফাৎটা কি বলতো? তফাৎ কি? যেমন নাসিক্যি ব্যঞ্জন, যেটা নাসিক্য ব্যঞ্জন, আর অনুনাসিকের মধ্যে তফাৎটা কোথায়? অনুনাসিকের মধ্যে তফাৎ কোথায় বলো? যেমন হচ্ছে যে চাঁদ, এখানে তো আমাদের চন্দ্রবিন্দুটা আছে, নাকে সুরে আমরা উচ্চারণ করছি, ঠিক আছে, কিন্তু যদি আমি বলি যে হাসপাতাল, কথাটা আমরা উচ্চারণ করি হাসপাতাল, কিন্তু সেখানে কি কোনো চন্দ্রবিন্দু আছে, কোনো নাসিক্য ব্যঞ্জন কি সেখানে আছে? না ম্যাম। তাহলে ওইটাই হচ্ছে অনুনাসিক, ঠিক আছে, যেখানে সরাসরি কোনো নাসিক্য ব্যঞ্জন এটা কিন্তু নেই, মানে কোনো চন্দ্রবিন্দু, চাঁদ বা এই জাতীয় ন, যেগুলো দিয়ে আমরা উচ্চারণ করি, ম, যেটা হচ্ছে কোনো দন্তের ন, এইগুলো কিন্তু নেই, অথচ এখানে এটা হচ্ছে, সেই জন্য এটা হয়েছে অনুনাসিক, নেই বলেই এটা হয়েছে অনুনাসিক, মনে থাকবে। আর যেখানে একদম সরাসরি আছে, তো সেটাকে আমরা বলছি নাসিক। আর যদি আমি বলি দাঁড়াও, আর কত, আর যেগুলো যেগুলো বলা, আর হ্যাঁ, যেটাকে আমরা বলছি ওই অনুনাসিক হয়ে উচ্চারিত হচ্ছে, ধরো আরেকটা আমি বলছি যে, যদি বলি আমি শতনাসিক কি ভবন, তাহলে কি হবে?
এই অনুনাসিকের এই জায়গাটাই মানে শতনাসিক কি ভবন যেটাকে বলা হয়, যে নাসিক্য ব্যঞ্জন না থাকলেও অনেক সময় কোনো না কোনো স্বরধ্বনি যেটা অনুনাসিক হয়ে উচ্চারিত হয়। ঠিক আছে, যেমন আমরা যেমন বলি পুঁথি, পুঁথিতে যদিও বসা, হাসপাতালটাই হচ্ছে সব থেকে, পুস্তক থেকে হলো পুঁথি, এটাতে হবে না। ওই শতনাসিক কি ভবনে তোমার কি বলে ম্যাম হাসপাতাল। যেমন ভাষা এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসাটা হবে, হাসাটা হবে, এটা হবে। কিন্তু চন্দ্রবিন্দু থাকলে হবে না, শুধুমাত্র চন্দ্রবিন্দু নয়, মূর্ধন্য, দন্তের ন, ম, এগুলো কোনো কিছু থাকা যাবে না। এগুলো হলো। আচ্ছা, তাহলে মধ্য স্বরাগম বাদ বাকি। আচ্ছা, আর কি বললে? আর তো আমি এ করছি না। বিপর্যাসটা দেখবে, বিপর্যাস, বিপর্যাসটা পড়বে। শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত দুটো ধ্বনি যদি তাদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাহলে সেটাকে, এর আগে আমরা একটা পড়লাম, শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনি যদি স্থান পরিবর্তন করে, যেমন যদি আমি বলি রিক্সা, রিক্সা থেকে হচ্ছে রিস্কা হলো, রিস্কা। তারপরে যদি আমি বলি বাক্স, আর হচ্ছে বাস্ক, মনে থাকবে বাস্ক। হ্যাঁ ম্যাম। আচ্ছা, স্বরসংগতিটা পড়িয়ে দিয়েছি, সমীভবন, বিষমীভবন, নাসিক্যী ভবন। কোন নাসিক্য ব্যঞ্জন ক্ষীণ হতে হতে ক্রমশ লোপ পায়, দিয়ে ক্রমশ লোপ পায়, তাকে নাসিক্যী ভবন বলা হচ্ছে। তার ফলে যে ধ্বনি পরিবর্তন, যেমন যেমন হচ্ছে যেমন হচ্ছে বদ্ধ থেকে হচ্ছে বাঁধ, ঠিক আছে। ক্ষীণ হতে হতে ক্রমশ লোপ পাচ্ছে নাসিক্য ব্যঞ্জন, তার ফলে পরবর্তী স্বরধ্বনিতে একটা একটা বলা হয় ওটাকে একটা অনুরণন যোগ করে, ঠিক আছে। যাই হোক, তার ফলে যে ধ্বনি পরিবর্তন হয়, যেমন আরেকটা বলছি, যেমন অঙ্ক থেকে হচ্ছে আঁক, হচ্ছে তো। আচ্ছা, এর সঙ্গে আমরা দু একটা জিনিস একটু পড়ে রাখবো, আমি বলেই দিচ্ছি এখন। মুন্ডমাল শব্দ, আর জোর কলম শব্দ, আর একটা হলো লোক নিরুক্তি, এই তিনটে একটু দেখে রাখবো, ঠিক আছে। আজকেই পড়িয়ে দেবো, হ্যাঁ। একটা হচ্ছে মুন্ডমাল শব্দ, একটা হচ্ছে জোর কলম শব্দ, একটা হলো মুন্ডমাল শব্দ, একটা হচ্ছে জোর কলম শব্দ, আর একটা হচ্ছে যে লোক নিরুক্তি। অর্থাৎ যদি আমি বলি যে মুন্ডমাল শব্দ যাকে বলা হয়, যেমন আমরা যদি বলি না লসাগু, কোনো কিছুকে শর্ট ফর্মে লসাগু বলি না, তা লসাগুর আহ এটার ফুল ফর্মটা কি হবে? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর গরিষ্ঠ সাধারণ গুণিতক, এই যে কথাটাকে বলা হয়, হ্যাঁ। তো সেই জিনিসটা, যে কোনো বাক্য বা বাক্যাংশর আদি অক্ষর যোগে যে শব্দটা তৈরি হয় তাকে মুন্ডমাল শব্দ বলে, মানে বাক্যাংশটা অনেক বড়, সেটার আদি অক্ষর যোগে সেই শব্দটাকে ছোট করা হচ্ছে, সংক্ষিপ্ত করা হচ্ছে, তাকে আমরা বলছি মুন্ডমাল শব্দ। আর একটা হলো জোর কলম শব্দ। জোর কলম মানে হচ্ছে দুটো শব্দ, দুটো আলাদা আলাদা শব্দ, তাদের কিছুটা অংশ নিয়ে একটা শব্দ তৈরি করা হচ্ছে। যেমন যদি আমি বলি হাঁস, আরেকটা নিচ্ছি শব্দ আমি সজারু, এই দুটো শব্দ থেকে তৈরি করছি হাঁস জারু। সুকুমার রায়ের কবিতায় আছে না হাঁস জারু? তাহলে বলা হচ্ছে যে একটি শব্দের একটা অংশের সাথে অন্য আরেকটা, একটি শব্দ তার বিশেষ অংশের সঙ্গে আরেকটা শব্দ তার বিশেষ অংশটাকে আমি যোগ করছি, কিংবা এটা আমরা বলতে পারি যে একটা দুটো আলাদা আলাদা শব্দ দিয়ে তার কিছুটা অংশ আমরা যোগ করছি, দিয়ে একটা শব্দ আমরা তৈরি করছি, একটা নতুন শব্দ তৈরি করছি, ঠিক আছে। দুটো শব্দ থেকে কিছুটা অংশ নিয়ে আমরা একটা নতুন শব্দ তৈরি করছি, তাকে বলা হচ্ছে জোর কলম শব্দ, হাঁস ঝাড়ু। আর লোক নিরুক্তিটা হচ্ছে আমাদের লোক মুখে যেটা পরিবর্তিত হয়েছে, যে শব্দটা আমরা উচ্চারণ করতে গিয়ে, যেমন ল্যাবেন চুস, ঠিক আছে, সেখান থেকে ওই যে লজেন্স, এই ব্যাপারটা এসেছে, যেটা আমরা লোকের সাধারণ ধারণা জ্ঞান বিশ্বাসের উপর নির্ভর করে যখন কোনো শব্দের পরিবর্তন হয়, তার ফলে যে ধ্বনি পরিবর্তনটা হয় তাকে আমরা বলি লোক নিরুক্তি। এটাকে আরেকটু যদি আমরা কঠিন ভাবে বলি, যেমন একটা শব্দ আছে উর্ণ বাভ, যেটাকে আমরা বলে থাকি মাকড়সার জাল,
কিন্তু আমরা কি করেছি, উচ্চারণ করতে পারিনি, উর্ণ নাভ করে দিয়েছি। ঠিক আছে, কারণ মাকড়সার পেট থেকে, নাভির ওখান থেকে এই এই যে জালটা আর কি তৈরি হয়, যার জন্য ওখান থেকে আমরা কি করেছি, বলে দিয়েছি উর্ণ নাভ। আর কি কার জানার ইচ্ছে বলে ফেলো। শতঘোষী ভবন, আর একটা হলো মহাপ্রাণী ভবন, এগুলোও বলে দিই। আর কি, আচ্ছা আমাকে হ্যাঁ একটা ম্যাম। হ্যাঁ বলছি, আমাকে একটা কথা বলো, মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ, স্বরভক্তি তোমরা বুঝতে পেরেছো, শ্রুতির ধ্বনি কাকে বলে? ম্যাম, ধ্বনি মানে তো যেটার কোনো লিখিত রূপ হয় না, শুধুমাত্র মুখে বলা হয়। হুম, আর শ্রুতি ধ্বনি বলতে আমরা যেটা শুনি তাই। জানি না ম্যাম। মোদক থেকে মোয়া, মোয়া, ঠিকই বলেছো, কিছুটা ঠিকই বলেছো, যে মোদক থেকে মোয়া, ঠিক আছে। মোদক থেকে মোয়া, সেটা হচ্ছে শ্রুতির ধ্বনি। ম্যাম, শ্রুতির ধ্বনিটা আর একবার বলুন। শ্রুতির ধ্বনিটা হচ্ছে যে শব্দের ধ্বনিগুলো উচ্চারণ করার সময় কি হয়, যে আমাদের জিভটা অসাবধান বশত, হ্যাঁ, দুটো ধ্বনির মাঝখানে কোনো একটা অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করে ফেলে। আমাদের ধ্বনিগুলো রয়েছে কিন্তু মাঝখানে একটা অতিরিক্ত ধ্বনি উচ্চারণ করে ফেলে, যেমন হচ্ছে বানর থেকে হচ্ছে বান্দর, থেকে বাঁদর, এইগুলো। মোদক থেকে হচ্ছে মো, তারপর থেকে হচ্ছে মোয়া। ম্যাম, এগুলো তো ম্যাম অনেকটা ওই সিমিলারিটি আছে, হ্যাঁ, যেমন কার সঙ্গে আহ, সিমিলারিটি আছে সেটাই তো জানতে চাইছি, কার সঙ্গে? বাঁদর থেকে বান্দর, মানে মাঝে একটা ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি যুক্ত যুক্ত হচ্ছে। হচ্ছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, মাঝখানে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হলে তাকে কি বলে? মধ্য ব্যঞ্জনাগম। ব্যঞ্জনাগর। হ্যাঁ, এই হ্যাঁ, মধ্য ব্যঞ্জনাগমেরই নাম হচ্ছে শ্রুতির ধ্বনি। এবার বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। ম্যাম, আচ্ছা, যদি এরকম প্রশ্ন দেয়, মানে এগুলো দিয়ে একই অপশন, মানে দুটোতে একই অপশন দিল, একই অপশন দেবে না, আলাদা দেবে, ঠিক আছে, মানে দুটোই মানে একসাথে দেবে আলাদা। না। আমি বলতে চাইছি স্বরভক্তি আর বিপ্রকর্ষ দুটো একসাথে দেবে না, হয় স্বরভক্তি দেবে নইলে বিপ্রকর্ষ। আচ্ছা, ঠিক আছে ম্যাম। হুম, ম্যাম হুম, বলো বলো। কাকিমা থেকে কাম্মা, এটা কিসের উদাহরণ হবে? কাকিমা থেকে কাম্মা? আমার ঠিক মনে নেই, কিন্তু এরকম একটা পড়েছিলাম কোথাও। কাকিমা থেকে কাম্মা সাধারণত এই ধরনের যুক্ত ব্যঞ্জনগুলো আমরা বেশি ওই কাকিমা থেকে কাম্মা, উম, এগুলো বেশি ওই সমীভবনের ক্ষেত্রেই দেখা যায়। সমীভবনের ক্ষেত্রেই এগুলো বেশি দেখা যায়। ম্যাম বাংলার জন্য কোন বই মানে